ভারতের ঘেঁষা পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিএনপি তাদেরকে গ্রহণ করতে পারে না, এটা বিএনপির ব্যর্থতা। বিএনপির উচিত ছিল তাদেরকে আলিঙ্গন করা, যে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের যে আচরণ, যে স্টেটমেন্ট, তা তাদেরকে খুবই বেদনাহত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো দলকে আইন করে কিংবা প্রশাসনিক নির্দেশ দিয়ে সেটাকে নিষিদ্ধ করার পক্ষে না। দল বাতিল করবেন কিংবা দলকে ত্যাগ করবেন, সেটা জনগণ করবে। ডক্টর ইউনূসের আমলে সবচেয়ে যে চুক্তি হয়েছে জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর চুক্তি, সেটা হলো মার্কিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি। এবং এই বাণিজ্য চুক্তির সঙ্গে যিনি যুক্ত ছিলেন সেই ব্যক্তিকেই পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর কোনো আমি অর্থ খুঁজে পেলাম না, যে বিএনপির মতো এত বড় দল, সেখানে কি লোকের এতই সংকট যে একজন পররাষ্ট্রমন্ত্রী হতে সে লোক খুঁজে পাবে না, একটা হায়ারের মন্ত্রী তাকে আনতে হবে। এবং হায়ার করে এমন লোককে আনলো যে এখানে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য এবং পোর্ট ইজারা দেওয়ার ক্ষেত্রে যার ভূমিকা রয়েছে, এবং সেটা নিঃসন্দেহে নিকৃষ্ট এবং জাতীয় স্বার্থ বিরোধী ভূমিকা। এবং তারপরে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের ক্ষেত্রে যে স্টেটমেন্ট দিলেন, সেটাও দুর্ভাগ্যজনক। কেননা সেখানে খোমেনিকে একটা দেশের সরকার প্রধানকে, তো সেখানে রাষ্ট্রপ্রধানকে এবং তার পারিষদদেরকে অনেককেই নির্মমভাবে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হলো। আমরা সময় মতো এটা নিন্দা করলাম না, বরং তার জবাবে ইরান মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে হামলা চালালো। যেসব দেশে হামলা চালালো তারাও নিন্দা জানালো না, ইরানকে নিন্দা জানালো না। কেন? তারা মার্কিন লক্ষ্যবস্তুকে, মার্কিন স্বার্থকে খেয়াল করে মার্কিন সেনানিবাসে তারা হামলা চালিয়েছে। তো যে কারণে সেই দেশগুলো অনেকটা নীরব থেকেছে, কিন্তু বাংলাদেশ এটাকে নিন্দা করেছে। তো যদিও পরবর্তীতে সমালোচনার মুখে খোমেনির বিষয়ে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু যে কারণে ইরানের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কারণে আমি জানি না, সম্ভবত এই কারণেই হতে পারে যে বাংলাদেশে জাহাজ ইরান আটকে দিয়েছে, জাহাজ ঢুকতে দিচ্ছে না। এবং ইরানের তো এখানকার অ্যাম্বাসেডার স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের যে আচরণ, যে স্টেটমেন্ট, তা তাদেরকে খুবই বেদনাহত করেছে, তাদেরকে মর্মাহত করেছে। তো আমরা কেন বাংলাদেশের একটা পররাষ্ট্রনীতি, আমি এই ক্ষেত্রে একটু খোলামেলাই বলি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীনতার পর থেকে এই শেখ হাসিনার 15 বছরের আগ পর্যন্ত, মানে সেটা হলো মুজিব আমল, জিয়া আমল, এরশাদ আমল, খালেদা জিয়ার আমল এবং শেখ হাসিনার প্রথম আমল, এখানে পররাষ্ট্রনীতিতে একটা ভারসাম্য ছিল। মানে কোনো দেশের দিকে ঝুঁকাচ্ছিল না, সব দেশের সাথে বন্ধুত্ব, কোনো দেশের সাথে শত্রুতা না, যেটা আমাদের সংবিধানে রয়েছে তার প্রতিফলন ছিল। শেখ হাসিনা প্রথম শাসক যিনি ভারত ঘেঁষা পররাষ্ট্রনীতি গ্রহণ করেন, এবং ভারতের ঘেঁষা পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্য নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এই সরকার, অন্তর্বর্তী সরকার গিয়ে তার বিপরীতে মার্কিন ঘেঁষা পররাষ্ট্রনীতি গ্রহণ করে, এবং বাংলাদেশ এখন একটা সংকটের মুখে পড়েছে। এখন না পাচ্ছি আমরা এই পররাষ্ট্রনীতি, এই চুক্তি থেকে বেরিয়ে আসতে, এবং না পারছি এই চুক্তিকে হজম করতে। কেন? বাংলাদেশের পক্ষে এই চুক্তিটা হজম করা ঠিক না। এখানে বাংলাদেশের অর্থনীতিতে এর একটা দীর্ঘ বিরূপ প্রতিক্রিয়া পড়বে। 71 হচ্ছে হাজার বছরে বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা। 71-এ আমরা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, জাতিসংগীত পেয়েছি, বিশ্ব দরবারে বাংলাদেশ স্থান করে নিয়েছে। অতএব 71-এর সাথে কোনো ঘটনায় তুলনীয় না। তবে ঠিক 71-এর পরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় দেশ পরিচালিত হয়নি, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা গড়ে ওঠেনি, যে কারণে মানুষের ভিতরে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয় এবং 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। এবং ঠিক একইভাবে আমরা দেখলাম সেই গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হলো না। জোর করে শেখ হাসিনার শাসন আমলে 2টে নির্বাচন, বিশেষ করে 3টা নির্বাচন না দিয়ে তারা ক্ষমতায় জোর করে টিকে থাকলো, এবং এর বিরুদ্ধে জনগণের যে ধুমায়িত অসন্তোষ, তার বিস্ফোরণ হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান। এটা একটা বড় ঘটনা। নিঃসন্দেহে এখানে কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার নারী পুরুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। এটা আমাদের ইতিহাসের একটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ গৌরব গাথা, কিন্তু তাই বলে তো 71-এর সঙ্গে তুলনীয় হতে পারে না। যারা এই এনসিপি করেছে
গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা অগ্রগণ্য। এই ভূমিকাকে ছোট করে দেখার কোনো যুক্তি নেই। এবং তারা যখন দল গঠন করলো সাধুবাদ জানিয়েছি, কেন বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের জায়গা করে দেওয়া উচিত বলে মনে করেছি। তো তারা দল গঠন করার পরে বিএনপির সঙ্গে আলাপ করেছে, কথাবার্তা বলেছে জোট করার জন্য, জামাতের সঙ্গে কথা বলেছে। বিএনপি তাদেরকে গ্রহণ করতে পারে না, এটা বিএনপির ব্যর্থতা। বিএনপির উচিত ছিল তাদেরকে আলিঙ্গন করা। এই তারুণ্যকে আলিঙ্গন করলে আলটিমেটলি দেশের জন্য সেটা মঙ্গল বয়ে আনতো। তো তারা জামাতের সঙ্গে গেছে, তো তারা খানিকটা বিভ্রান্ত হয়েছে। তা আমার কাছে মনে হয় যে নির্বাচন করেছে, এখন তাদের উচিত হবে তাদেরকে নিজস্ব ধারায় ফিরে আসা। তাদের ভিতরে অনেকেই জামাত সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। এর আগে নাহিদ ইসলামের বক্তব্য আমি শুনেছি, জামাত সম্পর্কে তাদের ক্ষোভ এবং ঘৃণার কথা জানিয়েছে, এবং তারা মুক্তিযুদ্ধকে আপোর্ট করে। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে জামাতের তারা যেন ফোল্ডারের ভিতরে ঢুকে না যায়, বরং তারা তাদের নিজস্ব রাজনীতি তারা তুলে ধরবেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় তারা তুলে ধরবেন। যেমনই করে গণ অভ্যুত্থানের সময় তাদের হাতে স্বাধীনতার পতাকা ছিল, তাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান ছিল। আমার মনে হয় তারা তাদের এই বলয়ে তারা ফিরে থাকবেন, এবং এখানেই তাদের রাজনীতির ভবিষ্যৎ বলে আমি মনে করি। যে আমাদের সাথে লীন হওয়ার মধ্য দিয়ে তাদেরকে রাজনীতি অপমৃত্যু হবে, নিশ্চয়ই তারা সেটা চান না। আমার মনে হয় এটা বুঝবার জন্য এই সমস্ত তরুণদের যথেষ্ট বুদ্ধি আছে। তারা এখান থেকে বেরিয়ে এসে তারা স্বকীয় রাস্তায়, নিজেদের রাস্তায় তারা পথ চলবে। ব্যক্তিগতভাবে আমি কোনো দলকে আইন করে কিংবা প্রশাসনিক নির্দেশ দিয়ে সেটাকে নিষিদ্ধ করার পক্ষে না। দল বাতিল করবেন কিংবা দলকে ত্যাগ করবেন সেটা জনগণ করবে। যেমন ৫৪ সালে মুসলিম লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তো ৭০-এর নির্বাচনে মুসলিম লীগ, জামাত সহ পাকিস্তানপন্থীদের জনগণ প্রত্যাখ্যান করেছে। ৯০-এর পরে ৯১ নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদকে জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রধানত প্রত্যাখ্যান করেছে, কিছু পকেটে কিছু সিট পেয়েছিল, সেটা আলাদা কথা, প্রত্যাখ্যান করেছে। ঠিক তেমনই করে এবারও আমার মনে হয় যারা যুদ্ধ অপরাধ করেছে, যারা গুলি করার জন্য হুকুম দিয়েছে, মিছিল গুলি করার হুকুম দিয়েছে, যারা অপরাধ করেছে তাদের বিচারটাকে ত্বরান্বিত করা উচিত। সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচার করা উচিত ছিল। তার বাইরে যারা এর সঙ্গে জড়িত না তাদের রাজনৈতিক অধিকারটা হরণ করা ঠিক হয়নি, এবং তাদেরকে রাজনীতিগতভাবে পরাস্ত করার যে সুযোগটা ছিল সরকার, অর্থাৎ জুলাইয়ের বিজয়ী দলগুলো সেটা উপলব্ধি করতে পারেনি। এবং এখানে রাজনীতিগতভাবে যদি নির্বাচন দেওয়া হতো কী হতো? আওয়ামী লীগ ক্ষমতা আসতো? আওয়ামী লীগ কি কোনো উল্লেখযোগ্য সিট পেত? কিছুই পেত না। ১০-২০টা সিট পেতেই পারত, তাতে কি আসে যায়? তাহলে সেখানে রাজনীতি যে সংঘাতের জায়গা কিংবা যে দূরত্ব তৈরি হয়েছে সেটা থাকতো না। তো এইটা একটু বিবেচনা করা উচিত ছিল। আমার কাছে মনে হয় রাজনীতিগতভাবে এটা একটা ভুল হয়েছে, প্রশাসনিক এটা যে ভুলটা অন্তর্বর্তী সরকার করেছে, বর্তমান সরকার সেই আইনকে, সেই অর্ডিন্যান্সকে বহাল রেখে সেই ভুলের দায়িত্বটা, সেই ভুলের খেসারতটা, কিংবা আমি বলবো সেই ভুলের দায়িত্বটা তারা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে।